হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি কৃষ্ণনগর। আচ্ছা বন্ধুরা, বলুন তো কৃষ্ণনগর নামটা কোথা থেকে এলো? গত পঞ্চদশ শতক বা ষোড়শ শতকেও এই স্থানটির নাম ছিল রেউই গ্রাম, কিন্তু সপ্তদশ শতক থেকে এই স্থানটির নাম রেউই গ্রাম থেকে পরিবর্তন করে হয়ে যায় কৃষ্ণনগর। আর সেটা অবশ্যই এখানকার কৃষ্ণনগরের মহারাজা বা নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই স্থানটি রেউই গ্রাম থেকে পরিবর্তন হয়ে কৃষ্ণনগর হয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির একদম সামনে। মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়ই তৈরি করা হয়েছিল এই সুবিশাল রাজপ্রাসাদটি, যা বর্তমান সময়েও বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকেই বহন করে চলেছে। আর এর সুন্দর আর্কিটেকচারের কারণে আজও বহু পর্যটক এই স্থানটি ঘুরতে আসেন। রাজবাড়ির ভিডিওটা শ্যুট করার সময় হঠাৎ করে দুপশলা বৃষ্টি এসে গেল। তা ভাবলাম এই ফাঁকা মাঠের মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবো, এই তো ভিজে যাব। তা দেখছি রাজবাড়ির ঠিক সামনে একটি প্রাচীন গাছ রয়েছে এবং গাছের ভিতর অংশটা পুরো ফাঁকা। এই দেখুন, পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন? সেই ভেতরের অংশতেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। ভেতরে কাণ্ড বলে কিছু নেই, শুধু ছালের উপর যেন গাছটা দাঁড়িয়ে আছে। তবে এখান থেকে বাইরে বেরিয়ে আপনাদের গাছটা দেখাবো। গাছটা পুরো একদম সবুজ হয়ে আছে, একটা বকুল গাছ পুরো সবুজ হয়ে আছে। এমনও হতে পারে যে এই গাছটি মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকেই এই স্থানে অবস্থান করছে। রাজপরিবারের লোকজনেরা হয়তো কাজের ফাঁকে এসে এই গাছতলার ছায়ায় বসে গল্পগুজবও করতেন। রাজপ্রাসাদের যে মূল তোরণটি আপনাদের দর্শন করালাম, সেখান দিয়ে সাধারণ দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করতে পারেন না। রাজপ্রাসাদের মূল তোরণের পাশে অপর একটি রাজবাড়ির ভিতরে প্রবেশ করার রাস্তা রয়েছে, আর সেইখান দিয়েই আমি রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। এমনিতে সারা বছরই রাজবাড়ির ভিতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। কেবলমাত্র রাজবাড়ির দুর্গোৎসব এবং জগদ্ধাত্রী পুজোর মতো ওকেশনেই সাধারণ দর্শনার্থীরা এর ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়ে থাকেন। আর ভিতরে প্রবেশ করতেই আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চলনা রাস্তার উপরে কী সুন্দর আগেকার দিনের ঝাড়বাতি ঝুলানো রয়েছে। আর চলনা রাস্তার বাঁ পাশে এই যে ছোট ছোট সুদৃশ্য পালকির মতো রয়েছে, এগুলো করে মনে হয় ঠাকুর এদিক ওদিক বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হতো। চলনা রাস্তা ছাড়িয়ে রাজবাড়ির নাটমঞ্চের ভিতরে প্রবেশ করতেই রাজপরিবারের পুরনো ঐতিহ্য এবং আভিজাত্যকে যেন চোখের সামনে আরও কাছ থেকে দর্শন করার সুযোগ পেলাম। আর আমার মতো বহু সংখ্যক মানুষই এসছেন আজকের এই জগদ্ধাত্রী পুজোর সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে রাজবাড়ির ভিতরের অংশটাকে একটু কাছ থেকে দর্শন করার আশা নিয়ে। নাটমঞ্চের উপরের অংশে ঝুলানো রয়েছে আগেকার দিনের বড় বড় ঝাড়বাতি, আর মোটা মোটা থামের ফাঁকে ফাঁকে দেখতে পাওয়া যাচ্ছে অভূতপূর্ব সুন্দর শিল্পকলার নিদর্শন। আর এগুলি সবই তো পুরনো রাজবাড়ির ঐতিহ্য, তাই না?
নাটমঞ্চের সামনেই রয়েছে রাজপরিবারের সংগ্রহশালা। এই সংগ্রহশালাতে রয়েছে রাজপরিবারের আগেকার দিনের ব্যবহৃত জিনিসপত্র। রাজার আমলের কাপ এবং ডিশ। মহারাজা কৃষ্ণচন্দ্র নৌকায় বসে আছেন। বাঁধানো পিকচারে আগেকার দিনের তোলা পুরনো ছবিও রয়েছে এই সংগ্রহশালাতে। বহু সংখ্যক মানুষ এসছেন আজ রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজবাড়ির ভিতরের অংশটাকে একটু দর্শন করার উদ্দেশ্যে। আসলে বহু সংখ্যক মানুষই তাকিয়ে থাকেন এই সকল দিনগুলির জন্যে, যে কবে রাজবাড়ির পুজো হবে আর রাজবাড়ির ভিতরের অংশটাকে গিয়ে একটু নিজের চোখে দর্শন করে আসব। আর এই দেখুন, মা জগদ্ধাত্রীর সামনে একটি নাটমণ্ডপ রয়েছে, আর এখানে একটি বেদিও রয়েছে। খুব সম্ভবত রাজবাড়ির রাজরাজেশ্বরীর পুজো এখানেই করা হয়ে থাকে। রাজপরিবারের জগদ্ধাত্রী পুজো যে স্থানে হচ্ছে তার গায়েই রয়েছে আরও দুটি সংগ্রহশালা, আর এই সংগ্রহশালাতেও রয়েছে রাজপরিবারের ব্যবহৃত পুরনো সকল জিনিসপত্র। গোপাল ভাঁড়ের ছোট একটি মূর্তিও দেখতে পেলাম। যদিও কৃষ্ণনগরের বুকে গোপাল ভাঁড়ের আসল বাড়ি কোথায় বা কোনখানে আছে সেটা ঠিকমতো কেউই বলতে পারেন না। কেউ বলেন এখানে, কেউ বলেন ওখানে, সঠিকটা যে কোথায় কেউই বলতে পারে না। আর এই দেখুন, এইখানে একটি লোহার সিন্দুক রয়েছে, যেগুলো পুরনো দিনে দেখতে পাওয়া যেত। এবার আসুন রাজপরিবারের জগদ্ধাত্রী প্রতিমাকে একটু দর্শন করে নেই। আর দেখতেই পাচ্ছেন কত সংখ্যক মানুষ জগদ্ধাত্রী মণ্ডপের সামনে এসে হাজির হয়েছেন। আসলে আজ হলো বিজয়া দশমী, তাই রাজবাড়ির জগদ্ধাত্রী মাকে দর্শন করার শেষ সুযোগটাও হলো আজকেই। আর এই হলো চতুর্ভুজা রক্তবর্ণা রাজবাড়ির জগদ্ধাত্রী মা, যিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকেই এই স্থানে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। মায়ের পায়ের নিচে মেঝেতে পুজোর উপাচারগুলো সাজানো হচ্ছে। খুব সম্ভবত একটু পরেই বিজয়া দশমীর পুজোরও শুভারম্ভ হবে। রাজপরিবারের পুরনো সকল ঐতিহ্যের স্মৃতি বর্তমান সময়ে সব কিছু অক্ষুণ্ণ না থাকলেও যেটুকুনি যা অবশিষ্ট আছে সেইগুলি মহারাজদের স্মৃতিকে বছরের পর বছর ধরে বহন করে চলেছে। নাটমঞ্চের নিচে ফাঁকা মাঠে দুটি সুন্দর ঘরকে দেখতে পেলাম, আর এগুলিকে দেখেই বুঝতে পারা যাচ্ছে এগুলো রাজার আমলে কোনো বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছিল। ফাঁকা মাঠের উপরের অংশে যে লাল বিল্ডিংটিকে দেখতে পাচ্ছেন, ওই স্থানেই বর্তমান সময়েও রাজার বংশধরেরাই বসবাস করে থাকেন। পুজো শুরুর খানিকক্ষণ আগেই মহারাজা কৃষ্ণচন্দ্রের বংশধর তথা বর্তমান সময়ের রানীমা অমৃতা রায় এসে উপস্থিত হলেন নাটমণ্ডপে। আর ওনাকে দেখতে
তখন বহু মানুষেরই সমাগম হয়েছে মা জগদ্ধাত্রীর নাটমণ্ডপের সামনে। লাল কাপড় পরিহিতা যে ভদ্রমহিলাকে আপনারা নাটমণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছেন, উনিই হলেন বর্তমান সময়ের রানীমা। এরপর রানীমার সামনেই শুরু হলো আজ বিজয়া দশমীর পুজো। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো আপনাদের দর্শন করালাম। আসলে এই জগদ্ধাত্রী পুজোরও এই রাজবাড়িতে অনুষ্ঠিত হওয়ার একটা অলৌকিক মাহাত্ম্য আছে। আর সেই অলৌকিক মাহাত্ম্যটা হলো, মহারাজ কৃষ্ণচন্দ্র তখন কৃষ্ণনগরের সিংহাসনে অধিষ্ঠান করছেন, আর সালটা ছিল 1754 সাল। সেই সময় রাজকর দিতে না পারার অপরাধে বাংলার নবাব আলীবর্দী খাঁ নবাব কৃষ্ণচন্দ্রকে বন্দি করেছিলেন। আর সময়টা ছিল তখন দুর্গোৎসব। আর মহারাজ কৃষ্ণচন্দ্রকে যখন আলীবর্দী খান ওনার কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন, তখন দুর্গাপুজো প্রায় শেষ হয়ে গিয়েছিল, মানে দুর্গাপুজোর বিজয় দশমী ছিল আর কি। তার যথারীতি মহারাজ মনটা খুবই খারাপ, নৌকায় করে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরের পথে আসছিলেন। তো সেই সময় নৌকাতে উনি ঘুমিয়ে পড়েছিলেন। আর মা তখন, চতুর্ভুজা মা, ওনাকে দর্শন দিয়ে বলেছিল কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে মায়ের পুজো করতে। আর সেই সময় থেকেই এই রাজপরিবারে জগদ্ধাত্রী পূজার সূচনা হয়েছিল, যা আজও চলে আসছে। আর ধরে নেওয়া হয় এটাই যে পশ্চিমবাংলার বুকেতেও জগদ্ধাত্রী পূজার প্রচলনটাও রাজা কৃষ্ণচন্দ্রই হাত ধরেই হয়েছিল আর কি। যাই হোক, আমার কপালটা ভালো যে আজকে জগদ্ধাত্রী পুজোর দশমী। আজকের দিনে আমি এই জন্যই আমি এসেছি, জানি আমি যে জগদ্ধাত্রী পুজোয় বা দুর্গা পুজোয় রাজবাড়ির দরজা খোলা থাকে সাধারণ মানুষদের জন্য। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন ভেতরে কত সাধারণ মানুষ ঘোরাঘুরি করছে, জগদ্ধাত্রীটিকে দর্শন করছেন। এবং বর্তমান সময়ে রানীমাকেও আপনাদের আমি দর্শন করালাম, সবই নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন। চলুন এরপরে পরের গন্তব্যে যাওয়া যাক। কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ হলো একটি শতাব্দী প্রাচীন রোমান ক্যাথলিক গির্জা। 1899 সালে এটি তৈরি হয়েছিল। আর এটি বর্তমানে কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিসের অন্তর্গত এবং একজন বিশপ দ্বারা এটি পরিচালিত। চার্চের ভিতরে এমনিতে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবে চার্চের বাইরে যে সকল দৃশ্যপট রয়েছে সেগুলো এবার আমি আপনাদের ঘুরে ঘুরে দর্শন করাবো। চার্চের ভিতরের অংশটা আপনাদের দর্শন করাতে না পারলেও আমি নিজে চার্চের ভিতরের অংশটা দর্শন করে এলাম। আর চার্চের বাইরে একটি খ্রিস্ট মন্দির রয়েছে, এইটি আপনাদের দর্শন করাবো। চার্চের বাউন্ডারির মধ্যেই একটি স্থানে এরকম একটি দৃশ্যপট রয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি পরীকে ডানা মেলে দাঁড়িয়ে রয়েছে। আর তার বাঁ পাশেই রয়েছে একটি গুহা, আর্টিফিশিয়াল গুহা। তবে এর চেয়ে বেশি কাছে যাওয়া সম্ভব ছিল না বলে এই দূর থেকেই যতটা পারলাম আপনাদের দর্শন করালাম।
চার্চ গেটের বাইরেই রয়েছে এই খ্রিস্ট মন্দিরটি। আর খ্রিস্ট মন্দিরের প্রবেশদ্বারের উপরের অংশে যীশু খ্রিস্টকে নিয়ে একটি দৃশ্যপট তুলে ধরা হয়েছে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমেই যে বিগ্রহটিকে আপনারা দেখতে পাবেন, এটি হলো এই খ্রিস্ট মন্দিরের প্রতিষ্ঠাতা লুসিয়ানো দা কলসির বিগ্রহ। 2009 সালে এই মন্দিরটিকে এই ফাদার লুসিয়ানো কলসি প্রতিষ্ঠিত করেছিলেন। মন্দিরের বাউন্ডারির মধ্যেই একটি স্থানে মাতা মারিয়া ছোট্ট যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, সেরকম একটি স্ট্যাচুকে দেখতে পেলাম। আর এই খ্রিস্ট মন্দিরের উপর থেকে নিচের অংশ পুরোপুরিভাবেই মন্দিরের চারপাশটা বিভিন্ন সময়ে আগত ফাদারদের এবং খ্রিস্টাধর্মাবলম্বী বিভিন্ন মহাপুরুষদের এবং মহীয়সী নারীদের বিগ্রহ দ্বারা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা সম্ভবত মাতা মারিয়ারই বিগ্রহ হবে। আর এর ঠিক পাশেই রয়েছে অপর আর একজন মহীয়সী নারীর। আর ইনাকে হয়তো আপনারা বেশিরভাগ মানুষই চেনেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি হলেন মাদার টেরেসা। এছাড়া পাশে রয়েছে আরও বহু সংখ্যক বিগ্রহ। সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেকই দীর্ঘায়িত হয়ে যাবে। বাইরের চারপাশটা ঘোরার পর খ্রিস্ট মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। খ্রিস্ট মন্দিরের ভিতরের অংশে উপরে এবং নিচে সর্বত্রই যীশু খ্রিস্টকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন তথ্যচিত্র খুব সুন্দরভাবে কোথাও লাইটিংয়ের সাহায্যে, কোথাও বা শুধুমাত্র মূর্তির সাহায্যেই ফুটিয়ে তোলা হয়েছে। এমনিতেই এই খ্রিস্ট মন্দিরের ভিতরে বেশি ফটো টটো তুলতে দেওয়া হচ্ছিল না, তবুও তারই মধ্যে যেটুকুনি একটু আধটু পারলাম তুলে আপনাদের দর্শন করাচ্ছি। আর পুরোপুরি সবই দর্শন করানো সম্ভব নয়, সবই যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন কাহিনীকে অবলম্বন করে এই সকল তৈলচিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। হাতে সময় নিয়ে এই খ্রিস্ট মন্দিরের ভিতরের অংশটা দর্শন করলে যীশুখ্রিস্টের জীবনের অনেক অজানা কাহিনীও আপনারা দর্শন করতে পারবেন। খ্রিস্ট মন্দিরের উল্টো দিকে রাস্তার ধারে অপর একটি স্থানে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যীশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করার সময়কাল থেকে ক্রুশে বিদ্ধ করার পরবর্তী অংশে যে সকল দৃশ্যপটগুলো ঘটেছিল সেই সকল দৃশ্যপটকে পরস্পর বিগ্রহের আকারে সাজিয়ে রাখা হয়েছে। কৃষ্ণনগরের বুকে কৃষ্ণনগর রাজবাড়ির অপর আরেকটি দ্রষ্টব্যমূলক দর্শনীয় স্থান হল আনন্দময়ী কালী মায়ের মন্দির। আমি যখন এই স্থানটিতে এসে পৌঁছালাম তখন কৃষ্ণনগর কোনো এক বারোয়ারির সদস্যরা ঢাকের বাদ্যি বাজিয়ে পুজো নিয়ে এলেন আনন্দময়ী কালী মায়ের মন্দিরে। আর আমি তখন মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে
মাকে পুজো দেওয়ার জন্য কিছু মিষ্টান্ন দ্রব্য ক্রয় করছিলাম। এরপর মিষ্টান্ন দ্রব্য ক্রয় করে আমিও মন্দিরের গেট দিয়ে মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করলাম। আর তখন মন্দিরের সামনে ঢাকিরা সমান তালে বাজনা বাজিয়ে চলেছে। আর এই হলো আনন্দময়ী কালী মায়ের মন্দির। 1806 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পুত্র গিরিশচন্দ্র রায় এই আনন্দময়ী কালী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের সামনের অংশে কোনো বিশেষ চালা বা স্ট্রাকচার নির্মাণ করার কারণে তিরপল খাটানো হয়েছে, যে কারণে পুরো মন্দিরটিকে ভালোভাবে দর্শন করা গেল না। তবে মন্দিরের সামনের উপরের দেয়ালগাত্রে কত সুন্দর নকশা টকশা অঙ্কন করা রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। যথাসময়ে ঢাকের বাদ্যি বাজিয়ে বারোয়ারি কমিটির পূজা প্রদান পর্বও সমাপ্ত হয়ে গেল। এরপর চলুন আনন্দময়ী মায়ের মন্দির গর্ভের ভিতরে প্রবেশ করা যাক আর আনন্দময়ী মাকে আপনাদের দর্শন করাই, আর সাথে পুজোটাও আমি দিয়ে নেব। গর্ভগৃহের ভিতরে চতুর্ভুজারূপী আনন্দময়ী মা এখানে পঞ্চমন্ডির আসনে শায়িত শিববিগ্রহের উপরে ধ্যানাসনে উপবিষ্টা হয়ে রয়েছেন। আর মায়ের মাথায় রয়েছে বড় সোনার মুকুট আর হাতে খড়গ। মায়ের পুজোর এখানে একটি বিশেষত্ব হচ্ছে মাকে দুপুরের ভোগ প্রসাদে অবশ্যই মাছ দেওয়া হয়ে থাকে। আনন্দময়ী মায়ের মন্দির চত্বরে রয়েছে আরও 3টি মন্দির। 2টি মন্দির রয়েছে বাঁ পাশে আর ডান পাশে রয়েছে অপর আরেকটি মন্দির। আর এই মন্দিরটির সামনেই রয়েছে মহারাজা গিরিশচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি, যিনি আনন্দময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর আবক্ষ মূর্তির পিছনের গর্ভগৃহে রয়েছে বালক স্বভাব কৃষ্ণের অপূর্ব সুন্দর একটি বিগ্রহ। আনন্দময়ী মায়ের মন্দিরের বাঁ পাশের গর্ভগৃহের একটিতে ছিল মা ষষ্ঠী, আর মা ষষ্ঠীর পাশে জয়দ্রথের একটি বিগ্রহ। একজনকে জিজ্ঞাসা করাতে উনি এমনটাই আমাকে বললেন। আর তার পাশের গর্ভগৃহে ছিল একটি প্রাচীন শিবলিঙ্গ। বিজয়া দশমীতে রাস্তায় রাস্তায় ঘট বিসর্জনের কার্নিভাল যথারীতি শুরুও হয়ে গিয়েছিল। কৃষ্ণনগরের অপর আরেকটি সুপ্রসিদ্ধ জিনিস হলো এখানকার সরপুরিয়া এবং সরভাজা। কথিত আছে 19 শতকের গোড়ার দিকে
অধরচন্দ্র দাস এখানকার কৃষ্ণনগরের মিষ্টান্ন ব্যবসায়ী, উনি এই দুটি অভূতপূর্ব মিষ্টির উদ্ভাবন করেছিলেন। আর এই মুহূর্তে আমি অথরবাবুর সেই বিখ্যাত মিষ্টির দোকানগুলির সামনেই ঘোরাঘুরি করছি। এখানে অধরবাবুর নামাঙ্কিত দুটি মিষ্টির দোকান রয়েছে, একটি পুরনো আর একটি নতুন। তবে পুরনো দোকানটি আমি যখন এলাম তখন বন্ধ করে দিল আমার সামনের এই দোকানটি। তাই বাধ্য হয়ে আমি এই নতুন দোকানটার সামনে আবার এসে হাজির হলাম। এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক। দোকানের ভিতরে ঢুকতেই দেখতে পাওয়া গেল ক্রেতাদের সরপুরিয়া সরভাজা নেওয়ার লম্বা লাইন। আর দেয়াল গাত্রে এই হলেন অধরবাবু, ওনার একটি ছবি টাঙানো রয়েছে। আর মিষ্টির দোকানের শোকেসে বিভিন্ন মিষ্টির সাথে সরপুরিয়া এবং সরভাজাও রয়েছে, যেগুলো 800 টাকা 900 টাকা কেজি হিসাবে এই মিষ্টির দোকানগুলি থেকে বিক্রয় করা হচ্ছে। আমি 100 টাকার 2-3 পিস মতো সরপুরিয়া বাড়ির জন্যে নিয়ে এসেছিলাম। তবে পরিমাণটা এতটাই কম ছিল যেটা আপনাদের দেখাতে ইচ্ছা গেল না। বিশেষ দিনে কৃষ্ণনগর ভ্রমণে এসে একটু যাতায়াতের জন্য সমস্যাতেই পড়তে হচ্ছিল, কারণ বিভিন্ন রাস্তায় ছিল আজকে ব্লক। তাই হাঁটাই ছিল একমাত্র উপায়। তবে এই সকল আনন্দগুলোও ছিল। কৃষ্ণনগরের অপর আরেকটি দ্রষ্টব্য জিনিস হলো এখানকার ঘূর্ণির মাটির পুতুল। পশ্চিমবঙ্গের অন্যতম ক্ষুদ্র কুটির শিল্পগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠ কুটির শিল্প হলো এই কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্প। মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কৃষ্ণনগরের ঘূর্ণিতে মৃৎশিল্পের জন্ম হয়েছিল, আর যা আজ জগৎ বিখ্যাত রূপে প্রতিষ্ঠিত। যেগুলো আপনারা সকলেই জানেন যে এই পুতুল শুধুমাত্র ভারত নয়, এমনকি ভারতের বাইরেও রপ্তানি করা হয়ে থাকে। কৃষ্ণনগর ঘূর্ণির এই অঞ্চলে রয়েছে মৃৎশিল্পের অনেক দোকান, ছোট বড় বিভিন্ন রকমের মাটির মূর্তি আপনারা এই সকল দোকানগুলি থেকে পেয়ে যাবেন। এই সকল দোকানগুলির অনেক দোকান আবার আজকে বিশেষ কার্নিভালের জন্য বন্ধও ছিল। তবে যেগুলি খোলা ছিল সেগুলোর সামনের অংশে আমি একটু ফটোশ্যুট করেছি, আর যেগুলো আপনাদের দেখাতেও পারছি। আর এরই মধ্যে দেখে শুনে আমিও একটি দোকানে ঢুকে পড়লাম। দোকানের শোকেসে সাজানো রয়েছে অসংখ্য ছোট ছোট মাটির পুতুল। কি নেই এখানে! এখানে যেমন চার্লি চ্যাপলিনের বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি রয়েছে অসংখ্য ছোট ছোট পশু পাখির বিগ্রহ, রয়েছে অপূর্ব সুন্দর লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, রাধাকৃষ্ণের মূর্তি। শোকেসের পুরো অংশ জুড়েই এই সকল ছোট ছোট মূর্তি বা বিগ্রহ দ্বারা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, আর যেগুলি দেখতে
সত্যিই খুবই সুন্দর। ও আচ্ছা, 4টে সেট 900। আমি বলছি 600। না তাহলে দিদি এই গোপাল ভাঁড়ের মূর্তিটার রেট কত পড়বে এটা? এই সেটটা 4টে সেট 4টে সেট মানে আরেকজন কই থাকে? আছে আসছে 250 টাকা। আচ্ছা, রাজা 900 টাকা। রাজা মশাই মন্ত্রী গোপাল ভাঁড়, আর গোপাল ভাঁড়ের বউ। গোপাল ভাঁড়ের বউ, এই 4টে নিয়ে 900 টাকা। 4টে নিয়ে হচ্ছে আপনার 900 টাকা। আমি বলছি 600। আচ্ছা আচ্ছা আচ্ছা। না 600 টাকা আসবে না। 600 টাকা আমি ভুল শুনেছি, আমি 800 টাকাই আমি পছন্দ করলাম। হ্যাঁ, শোকেসে সাজানো এই সকল মূর্তিগুলির মধ্যে থেকে আমিও একটি ছোট মূর্তি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর এই মূর্তিটির জন্য আমাকে দিতে হয়েছিল মাত্র 50 টাকা। রাস্তায় ব্লক থাকার কারণে কৃষ্ণনগর শহরের অলিগলির রাস্তা ধরে ঘূর্ণি থেকে পায়ে হেঁটে অবশেষে বিকেল 5টা নাগাদ আজ আমি আমার শেষ গন্তব্য সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এসে পৌঁছালাম। রাস্তায় কার্নিভালের ভিড় ঠেলাঠেলি করে অবশেষে এসে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরটিকেও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল। কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রায় 250 বছরের প্রাচীন। আর এখানে অধিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী মাও খুবই জাগ্রত। মায়ের নাটমঞ্চের ভিতরের অংশটাকেও খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল, আর যেটা দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছিল। মায়ের এই মন্দিরে মায়ের প্রতিরূপে 2টি বিগ্রহ আছে। খুব সম্ভবত পশ্চিমবঙ্গের মধ্যে এটি প্রথম মন্দির হবে যেখানে একই রকম প্রতিরূপে 2টি বিগ্রহ রয়েছে। আর এই হলো সিদ্ধেশ্বরী মায়ের প্রতিরূপে দয়াময়ী মা। প্রথম দর্শনে দয়াময়ী মাকে দেখে আমি ভেবেছিলাম ইনি হয়তো সিদ্ধেশ্বরী মা হবেন, কিন্তু পরে জানতে পারলাম ইনি হলেন সিদ্ধেশ্বরী মায়েরই প্রতিরূপে অপর এক মা, দয়াময়ী মা। আসুন এবার আপনাদের সিদ্ধেশ্বরী মাকে দর্শন করাই। ইনি দয়াময়ী মায়ের পাশের গর্ভগৃহেতেই অবস্থান করছেন। আর এই হলো কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরী মা। মায়ের পাশেই রয়েছে বাবা ভোলেনাথের একটি বিগ্রহ। কথিত আছে মা নাকি এখানে খুবই জাগ্রত। মায়ের কাছে যে সকল ভক্ত যা কিছু মনস্কামনা নিয়ে আসুক না কেন, মা নাকি তা অবশ্যই পূরণ করে থাকে।
সিদ্ধেশ্বরী মা আর দয়াময়ী মায়ের গর্ভগৃহের পাশে অপর আরেকটি গর্ভগৃহ রয়েছে। আর এই গর্ভগৃহের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর দুটি বিগ্রহ। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের বাউন্ডারিতেও অভূতপূর্ব শিল্পকলার নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বাউন্ডারির দেওয়ালগাত্রগুলোতে ছোট ছোট মূর্তি খুবই সুন্দরভাবে খোদিত করা হয়েছে। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি প্রাচীন বেলগাছ, আর যে বেলগাছটিকেও নানা রকম আলোকমালায় সজ্জিত করা হয়েছে। গাছের গায়ে কাপড় টাপড়ও জড়ানো রয়েছে। খুব সম্ভবত বেলগাছটিকে পুজো টুজোও করা হয়। আর বেলগাছের সামনেই রয়েছে একটি নবনির্মিত শিব মন্দির। আর শিব মন্দিরের ভেতরে ঢুকতেই সামনেই দেখতে পাওয়া গেল শিবের বাহন ষাঁড় এখানে শুয়ে আছেন। আর মন্দিরের ভিতরে নিচে রয়েছে একটি শিবলিঙ্গ, আর উপরের দেয়ালগাত্রে স্বয়ং মহাদেব ধ্যানাসনে উপবিষ্ট হয়ে রয়েছেন। শিব মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরের নিজস্ব ভবন সিদ্ধেশ্বরী ভবন। চাইলে আপনারা এই স্থানে এসে এই সিদ্ধেশ্বরী ভবনে আতিথেয়তা গ্রহণ করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের কৃষ্ণনগর ভ্রমণ পর্বও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।